নমস্কার বন্ধুরা, আমি আন একাডেমির ক্লাস এডুকেটর কমলেন্দু স্যার, কেডি স্যার, সোশিওলজি WBCS অপশনাল কোর্সের সঙ্গে রয়েছি আন একাডেমিতে। আশা করি আমাকে তোমরা চিনতেও পারছো। আমি এই ফিল্ডে প্রায় 25 বছর বিভিন্ন নামী প্রতিষ্ঠানে HOD হিসেবে কাজ করেছি। আজকে ইউটিউবের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সামনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত বিষয়কে তুলে ধরছি, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম ইন ইন্ডিয়া। শুরুতে তোমাদেরকে আমার তরফ থেকে, আন একাডেমির তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, স্নেহ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা এখনো আন একাডেমির সঙ্গে অংশগ্রহণ করতে পারোনি, অর্থাৎ ক্লাস লার্নার হিসেবে নিজেদেরকে সংযুক্ত করোনি, একজন ক্লাস এডুকেটর হিসেবে আমি এই কথা বলছি যে তোমরা যত দ্রুত সম্ভব ক্লাস লার্নার হিসেবে এসে তোমাদের লক্ষ্যকে স্থির করো। তার কারণ এই করোনা অতিমারী পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আমরা তা বুঝতে পারছি না। তবুও এই কঠিন পরিস্থিতিতে নিজেদের লক্ষ্যকে স্থির রেখে নিজেদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অবিচল থেকে তোমরা এগিয়ে যাও। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি। আমাদের মতো বহু পোড় খাওয়া অভিজ্ঞ এডুকেটর, যাদের হাত দিয়ে হাজার হাজার পরীক্ষার্থী সাফল্য পেয়েছে, তাদের সহায়তায় তোমরাও এগিয়ে যেতে সক্ষম হবে। তাই ক্লাসের শুরুতেই তোমাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে রাখছি। ক্লাস এডুকেটর হিসেবে এলে নিশ্চয়ই দেখা হবে। আমাদের প্রত্যেকের একটা রেফারাল কোড আছে, আমার যেমন কেডি স্যার ক্লাস, এইরকম রেফারাল কোড দিলে তোমাদেরকে ইনস্ট্যান্ট 10% ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, সাম্প্রতিক কালে আন একাডেমির কোর্স ফি অনেকটা বেড়েছে, এটা স্বীকার করতে দ্বিধা করছি না, কিন্তু তা সত্ত্বেও কথা বলবো যে এখনো যে পয়সায় আন একাডেমি এই মহতি কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে রয়েছে, আমি বলবো এখনো এটি এই দুর্মূল্যের বাজারে খুবই সামান্য। দিনে 20 টাকার মতো খরচ, তা দিয়ে তোমরা 2 বছরের একটা লার্নিং এপিসোড সুযোগ সুবিধা তোমরা পাবে এবং সাকসেস পেয়ে তোমরা কৃতকার্য হবে। তা যাই হোক, আশা রাখছি তোমরা আগামী দিনে আন একাডেমির সঙ্গে যুক্ত হয়ে তোমরা সাফল্যের মুখ দেখবে, সেই অপেক্ষায় রইলাম। আজকে
আজকের আলোচনা প্রসঙ্গ ফান্ডামেন্টালিজম, মৌলবাদ। আমরা এই বিষয়টিকে প্রায়শই শুনে থাকি, কিন্তু সেই মৌলবাদ কেমন করে, কবে থেকে এই পৃথিবীতে, কাদের হাত ধরে এলো, এখন আমাদের এই দেশ, এই মহান দেশ, এই মহান উপমহাদেশে এই মৌলবাদের গতি প্রকৃতি কী, তার ফলে আমাদের ভবিষ্যৎ কী, এই সম্পর্কে 1 ঘন্টার একটা বিস্তারিত আলোচনায় থাকব। মৌলবাদ বলতে আমরা সাধারণত বুঝি সেই ধর্মীয় উগ্রতা যার মধ্য দিয়ে বিশেষ বিশেষ ধর্মের অনুগামীরা তাদের ধর্মীয় পরিচিতি ধরে রাখতে চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানকে বাধ্যতামূলক বলে মনে করে এবং তার মধ্য দিয়ে নিজ নিজ ধর্মের পরিচিতি অক্ষুণ্ণ থাকবে বলে তারা মনে করে। সুতরাং মৌলবাদের উপস্থিতি শুধুমাত্র কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এমন নয়। বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিটি ধর্মের সঙ্গেই এই ধরনের চিরাচরিত এবং বাধ্যতামূলক, বলা যায় এক ধরনের উগ্র ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিপালনের বাধ্যবাধকতা ধর্মের অনুগামী তথা নেতৃত্বকারীদের হাত ধরে প্রচলিত আছে। তাই কোনো একটি বিশেষ ধর্মের সঙ্গে মৌলবাদের সম্পর্ক জড়িয়ে আছে একথা ভাবার কোনো কারণ নেই। প্রতিটি ধর্মের সঙ্গেই ধর্মীয় আচার অনুষ্ঠানের তথা চিরাচরিত দৃষ্টিভঙ্গির বাধ্যবাধকতা আমরা লক্ষ্য করছি। হয়তো কোনো কোনো বিশেষ ধর্মাবলম্বীদের মৌলবাদী ক্রিয়াকলাপ বা তার যা ফ্রিকোয়েন্সি অন্যান্য ধর্মের তুলনায় হয়তো বা বেশি, কিন্তু কম বেশি সব ধর্মাবলম্বীদের মধ্যেই একটা মৌলবাদী চিন্তাধারা, তথাকথিত মানসিকতা ধর্ম সম্পর্কে আমরা প্রত্যক্ষ করে থাকি। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অরিজিন অফ ফান্ডামেন্টালিজম। মৌলবাদ কিভাবে এই পৃথিবীতে স্থান পেল বা তার আবির্ভাব হলো। In the timeline of 1910 to 1915, a series of essays named The Fundamentals, a Testimony to the Truth, 1910 থেকে 15 এই সময়ের মধ্যে একটা রচনা সামগ্রীর ধারাবাহিকতা এই নামে The Fundamentals, a Testimony to the Truth was published, and this collection gave birth the concept of fundamentalism, এবং এর থেকেই মৌলবাদের উৎপত্তি হয়েছে বলে, এই পৃথিবীতে এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যাপটিস্ট এডিটর ফ্রেটিস লি লজ ইন 1920, 1920-তে বিশিষ্ট ব্যাপটিস্ট এডিটর সম্পাদক ফ্রেটিস লি লজ নামের এই সম্পাদক 1920 সালে coined the term fundamentalism, প্রথম মৌলবাদ কথাটি উচ্চারণ করেন, which borrowed the laws from the above essays collection। তিনি এই ফান্ডামেন্টালস or testimony to the truth, এই যে রচনা সমগ্র, এই যে রচনার যে ধারাবাহিকতা সিরিজ অফ এসেস থেকে এই মৌলবাদ কথাটি সংগ্রহ করে তিনি এটি প্রচারের আলোতে এনেছিলেন। মূলত এই মৌলবাদের আবির্ভাব হয়েছে খ্রিস্ট ধর্মের
5টি মৌলিক চিন্তাধারা থেকে, 5 beliefs of Christian fundamentalism, তা সেটা হচ্ছে inerrancy of the Bible. খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন বাইবেল কখনো মিথ্যা হতে পারে না, এটি তাদের একেবারে মৌল ধারণা হিসেবে প্রথিত তথা গ্রথিত আছে। দ্বিতীয় হচ্ছে ভার্জিন বার্থ অফ ক্রাইস্ট, খ্রিস্টের জন্মের যে ইতিহাস খ্রিস্ট ধর্মাবলম্বীরা পোষণ করেন, তাতে তারা মনে করেন খ্রিস্টের জন্ম কোনোভাবেই কোনো যৌন সংসর্গের মধ্য দিয়ে মাতৃগর্ভে স্থান পায়নি। সেই জন্যে ভার্জিন বার্থ অফ ক্রাইস্ট, যিশুর জন্ম হয়েছিল একটা ভার্জিন বার্থ হিসেবে। তৃতীয়ত সাবস্টিটিউশনারি অথবা ভিসিয়াস অ্যাটনমেন্ট অফ জেসাস ক্রাইস্ট, যিশুর জন্ম হয়েছিল একটি প্রবাদ থেকে, অর্থাৎ আদম এবং ইভের ভুলবশত কোনো একটি আপেল গাছ থেকে আপেল খেয়ে নেয়ার ফলে দৈব দ্বারা তারা অভিশপ্ত হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। সেটাই বলা ছিল যে ওই গাছের আপেল খেলে তারা এই মনুষ্য পৃথিবীতে জন্ম নেবে, ফলে তাদের উদ্ধারের জন্য খ্রিস্টের জন্ম হয়েছিল। এবং খ্রিস্ট অর্থাৎ যিশু এই কৃচ্ছ সাধন করেছিলেন শুধুমাত্র মানব কুলের মুক্তির জন্য। দ্য বডিলি রেজারেকশন অফ ক্রাইস্ট, যিশুর মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গে তার বিদেহী শরীরের, তার পুণ্যাত্মা শরীরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ এটা ধরে নেওয়া হয়েছে যে যিশুর পুনর্জন্ম হয়েছিল, দ্য রিয়ালিটি অফ দ্য মিরাকল অফ দ্য ক্রাইস্ট। এবং যিশুকে এইভাবেই ধরা হয় যে তিনি মানব রূপে এই পৃথিবীতে এলেও তার মধ্যে এমন কিছু মিরাকেল ছিল যা তাকে দৈব গুণে গুণান্বিত হিসেবে মনে করা হতো। তো এই যে 5টি মৌল চিন্তা খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে, তারা এই বিশ্বাসকে কোনোভাবেই কোনো শক্তি দ্বারা ভেঙে ফেলার কোনো রকম চিন্তা তারা করেন না। তাই এই থেকেই খ্রিস্ট ধর্মের এই 5টি মৌল চিন্তা থেকেই মৌলবাদের আবির্ভাব হয়েছে। এবং ইতিহাস পর্বে এটাই মনে করা হচ্ছে যে এই পৃথিবীতে মৌলবাদের জন্ম হয়েছিল খ্রিস্ট ধর্মাবলম্বীদের চিন্তাধারার মধ্য দিয়ে, এবং পাশ্চাত্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের হাত ধরে এই মৌলবাদের আগ্রাসন তথা বিশ্বে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন মৌলবাদ সম্পর্কে অনেকে অনেক রকম সংজ্ঞা দিয়েছেন, আমরা সে সম্পর্কেও একটু আলোচনা করে দেখতে পারি। অক্সফোর্ড ডিকশনারি মতে এ মুভমেন্ট ফর দ্য স্ট্রিক্ট মেইনটেনেন্স অফ দ্য ডক্ট্রিনস অফ এনি রিলিজিয়ান। এখানে বলা হচ্ছে এমন একটি আন্দোলন বলা যায়, মুভমেন্ট ফর দ্য স্ট্রিক্ট মেইনটেনেন্স অফ দ্য ডক্ট্রিনস, কোনো একটি ধর্মের অধীনে যা কিছু বলা আছে তাকে কঠোরভাবে প্রতিপালনের জন্য যে একটা আন্দোলনমুখী দৃষ্টিভঙ্গি, তাকে অক্সফোর্ড ডিকশনারি মতে বলা হচ্ছে মৌলবাদ। ওয়েবস্টার ডিকশনারি মতে যেটা বলা হচ্ছে, এ মুভমেন্ট ইন 20th century stressing strict adherence to a set of basic principles, কোনো একটি ধর্মের যে একেবারে বুনিয়াদি যে আদর্শ সেটাকে কঠোরভাবে প্রতিপালনের জন্য 20 শতকে যে দৃষ্টিভঙ্গি
গৃহীত হয়েছে তাকে ওয়েবস্টার ডিকশনারি শব্দকোষ মতে মৌলবাদ ধরা হচ্ছে। সালমান রুশদি যেটা বলেছেন সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টালিজম ইজ নট অ্যাবাউট রিলিজিয়ান। শুধু ধর্মকে কেন্দ্রীভূত করে মৌলবাদের আবির্ভাব হয়েছে এরকম নয়। ইটস অ্যাবাউট পাওয়ার। এর পশ্চাতে রয়েছে একটা শক্তি, ক্ষমতা। রুশদি, eminent literary figure of India and world, এই ভারতীয় বংশোদ্ভূত এই রুশদি গোটা বিশ্বে যিনি প্রসিদ্ধি পেয়েছেন, তিনি এই পাওয়ার কথাটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। এটা মৌলবাদী সংজ্ঞা হিসেবে আমরা একটি নতুন ধরনের সংজ্ঞা রুশদির হাত ধরে পেয়েছি। সুতরাং এই যে ক্ষমতা প্রশ্নটি, এই যে ধর্মীয় রীতিনীতির বাধ্যবাধকতার প্রশ্নটি বারবার ডিকশনারিগুলিতে আমরা দেখছি, সেইখানে রুশদির হয়তো সেই পাওয়ার নামক শক্তি, ক্ষমতা লুকিয়ে রয়েছে, যা কোড আনকোড ওই ক্ষমতা নিজ ধর্মীয় মৌল নীতিগুলি প্রতিপালনের ক্ষেত্রে যদি ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেখানে কিছু বলার নেই। কিন্তু বাস্তবিক অর্থে আমরা মৌলবাদের যে প্রতিফলন, যে রিফ্লেকশন সাধারণত লক্ষ্য করি, সেটি শুধু নিজ নিজ ধর্মাবলম্বীদের অনুশাসনের মধ্যেই মৌল চিন্তাধারাগুলি রয়েছে তা নয়, পক্ষান্তরে অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর এই শক্তি কুশক্তি হিসেবে বাস্তবায়িত হচ্ছে, কার্যকরী হচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। তাই মৌলবাদকে আমরা যে কোনো ধর্মাবলম্বীরা অথবা একেবারে ধর্মনিরপেক্ষ মানসিকতার যারা এই বিশ্বে অবস্থান করছি তারা ভালোভাবে নিতে পারছি না। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফান্ডামেন্টালিজম। মৌলবাদের চরিত্রগত বৈশিষ্ট্য হিসেবে আমরা কি দেখছি? দে আর কাউন্টার মডার্নিস্ট। এটা জেনে আমারও ভালো লাগছে, অথবা বলতে ভালো লাগছে যে মৌলবাদীরা চিরাচরিতপন্থী, তথাকথিত মানসিকতার প্রাচীনপন্থী, বারবার ধর্মের আদি পর্বে ফিরে যাওয়ার একটা চেষ্টা করে। তার মূল কারণ হচ্ছে দে আর কাউন্টার মডার্নিস্ট। তারা আধুনিক চিন্তাধারার মানুষকে ভয় পায়, তা না হলে ঘৃণা করে। তারা মনে করে যে এই তথাকথিত আধুনিক মানসিকতার যারা, তাদের হাত ধরে তাদের ধর্মের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। ফলে এদের বিরুদ্ধাচরণ করে তারা তাদের ধর্মীয় রীতিনীতি আদর্শগুলিকে আরও কঠোর করে তুলতে চায়। নেক্সট, দে আর জেনারেলি অ্যাসার্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ ভায়োলেন্ট। তারা ধর্মের সম্পর্কে শুধু পজিটিভ, ইতিবাচক নয়, মোর পজিটিভ, দ্যাট ইজ অ্যাসার্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ ভায়োলেন্ট। এবং তারা নিজ নিজ ধর্মের ওপর তারা চরম ইতিবাচক মানসিকতাই শুধু দেখান না, এবং তারা কট্টর মানসিকতা দেখান। প্রয়োজনে তারা উগ্র মানসিকতা দেখাতেও পিছপা নন, এবং ধর্মের যা রীতিনীতি তথাকথিত অর্থে তাকে পালনের একটা বাধ্যতামূলক পরিস্থিতি তারা তৈরি করেন। এরপর আমরা যেটা দেখছি, সুপিরিয়রিটি অ্যান্ড ডিস্টিংটিভ আইডেন্টিটি। তারা বারবার মনে করেন যে তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব রয়েছে। এটাও একটা অদ্ভুত মানসিকতা যে আমার ধর্মই শ্রেষ্ঠ,
বাকি সমস্ত নিকৃষ্ট সুপিরিয়রিটি অ্যান্ড ডিস্টিংটিভ আইডেন্টিটি এবং আমার ধর্মের স্বতন্ত্র পরিচিতি রয়েছে, আমার ধর্মই শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্মের পরিচিতি অন্যান্য সমস্ত ধর্মের পরিচিতি থেকে আলাদা, এই ধরনের একটি মানসিকতা। এরপর অনলি ওয়ান ট্রু রিলিজিয়ান, পৃথিবীতে একটা ধর্মই সত্য ধর্ম হিসেবে পরিচিত, সেটি আর কারো নয়, আমার ধর্ম, আমাদের ধর্ম। এবং এরপরে রয়েছে দেয়ার ইজ অ্যান ইনহেরেন্ট হলি বুক, এবং প্রত্যেক ধর্মেরই একটা নিজস্ব পবিত্র গ্রন্থ, হলি বুক, অ্যান্ড ক্যারিসমেটিক লিডার এবং গণমোহিনী নেতৃত্ব রয়েছে সেই ধর্মের। লিটারাল অবিডিয়েন্স ইজ ম্যান্ডেটরি, সেই যে যেমন ইসলাম ধর্মের মোহাম্মদ পয়গম্বর, এই রকম ক্যারিসমেটিক লিডার রয়েছে, সেই পবিত্র গ্রন্থ এবং সেই যে ক্যারিসমেটিক লিডার রয়েছে তাদের মান্যতা দেয়া বাধ্যতামূলক, তাদেরকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। গিডেন্স এই মর্মে আবার 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেটি হচ্ছে সিক টু রিটার্ন টু ট্র্যাডিশনাল বেসিক্স, বারবার যে চিরাচরিত জায়গাতে ফিরে এসো। সিক টু রিটার্ন টু ট্র্যাডিশনাল বেসিক্স, যে তারা এই ধর্মের কোনো বিশেষ ধর্মের মৌলবাদী চিন্তাধারার যারা রয়েছেন কর্তৃত্ব নেতৃত্ব, তারা চিরাচরিত একেবারে মৌল চিন্তার মধ্যে ফিরে যাওয়ার কথা বারবার উল্লেখ করেন। নেক্সট, বিলিভ দেয়ার ভিউ ইজ দ্য অনলি ট্রু, তারা যা বলতে চান সেটাই সত্য, ট্রু ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের সেটাই একমাত্র সত্য। তৃতীয়ত বলেছেন জাস্টিফাই দেয়ার ভিউজ বাই রেফারেন্স টু স্যাক্রেড টেক্সট, তাদের কথাকে যাচাই করতে হবে তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ তার মধ্য দিয়ে, অ্যান্ড ডগমা, তার মধ্য দিয়ে তাদের দৃষ্টিভঙ্গিকেই বিশ্বাসের পর্যায়ে নিয়ে যেতে হবে, তার আর কোনো পথ নেই। চতুর্থত, অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ পিপল হু হোল্ড আদার ভিউজ, যারা অন্যান্য ধর্মীয় বিশ্বাসী তাদের থেকে একেবারে সম্পর্ক ছিন্ন করে থাকতে হবে। পঞ্চমত, রিলাই অন গার্ডিয়ান অফ রিলিজিয়ান, ধর্মের অভিভাবকদেরকে অবলম্বন করতে হবে, বিশ্বাস করতে হবে, টু ইন্টারপ্রিট স্যাক্রেড টেক্সটস অ্যান্ড lay down rules which determines their lifestyles, এবং জীবন দিয়ে চলন দিয়ে সমস্ত কিছু দিয়ে তাদের এই বিশ্বাসকে আরও কঠোরতর করতে হবে। গিডেন্স এই রকম কতগুলি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই মৌলবাদ বিশেষ করে আমাদের মতো একটা উন্নয়নশীল বহু জাতি ধর্মের দেশে, কোত্থেকে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এই মৌলবাদের আবির্ভাব হলো, তার কারণগুলো কি, সোর্স কি, সূত্র কি, সেগুলো যাচাই করে আমরা হয়তো মৌলবাদী চিন্তাভাবনার ক্ষেত্রে আর একটু উন্নত চিন্তাভাবনার দিকে যেতে পারবো। সেটা হচ্ছে, বা আরও প্রকাশ্য বা স্বচ্ছ ধারণার দিকে যেতে পারবো। সেগুলো হচ্ছে কি, রিলিজিয়াস ইস্যু is the prime source of fundamentalism, অর্থাৎ মৌলবাদী যা কিছু চিন্তা তার প্রায় সবটুকু ঘিরে রয়েছে ধর্ম। সেই জন্য আমরা টাইটেলে কি রেখেছি, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম। রিলিজিয়াস ইস্যু is the prime source of fundamentalism, মৌলবাদের যা কিছু তার সর্বাংশে জড়িয়ে রয়েছে ধর্মীয় বিষয়াদি। নেক্সট, the rules that imposed cannot be changed, তাই ধর্মীয়
মতাদর্শের দৃষ্টিকোণ থেকে যা কিছু চাপিয়ে দেয়া হবে তা কোনোভাবেই পরিবর্তনের চেষ্টা করা যাবে না। তৃতীয়ত, there is no way to oppose fundamentalists. মৌলবাদীদের কোনোভাবেই বিরুদ্ধাচরণ করা যাবে না। চতুর্থত, members oppose all other beliefs. ধর্মের অনুগামীরা অন্যান্য সমস্ত বিশ্বাসকে বিরুদ্ধাচরণ করবে and practices except their own. তাদের নিজস্ব ধর্মের চিন্তাধারার বাইরে আর কোনো কিছুর মধ্যেই তারা থাকবেন না। অন্য ধর্মের প্রতিও তারা কোনো রকম আগ্রহ দেখাবেন না। পঞ্চমত, religious fundamentalism is becoming the part of government, এবং সরকারের অন্তঃস্থলেও ধর্মীয় মৌলবাদী যে চিন্তাধারা তা গ্রথিত থাকবে। আর সর্বশেষ, greater potential to harm, এবং যে কোনোভাবেই যে ধর্মাচরণের যারা এই মৌলবাদী চিন্তাধারার বাইরে যারা রয়েছে তাদেরকে প্রয়োজনে আঘাত করা, ক্ষতি করা, এই চিন্তাধারার মধ্যেই রয়েছে আমাদের মতো দেশগুলিতে, যেখানে বহু জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, মতাদর্শের দেশে মৌলবাদী চিন্তাধারা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই মৌলবাদী চিন্তাধারাকে লক্ষ্য করে থাকি। এবার আমরা দেখতে চেয়েছি যে মৌলবাদের উদ্দেশ্যটা কি, কি চায় মৌলবাদীরা। অল রিলিজিয়ন্স আর ওবেইং ফান্ডামেন্টালিজম। এখানে বলা হয়েছে প্রায় সব ধর্মের মধ্যেই একটা মৌলবাদের ছোঁয়া রয়েছে। সে কোনো ধর্মের মৌলবাদী ছোঁয়া হয়তো অত্যন্ত উগ্র, অত্যন্ত বিষাক্ত, আবার কোনো ধর্মের এই মৌলবাদী চিন্তাধারা হয়তো ততখানি উগ্র নয়, বিষাক্ত নয়। কিন্তু প্রত্যেক ধর্মের মধ্যেই নিজ নিজ ধর্মের যা কিছু রয়েছে সেটা প্রতিপালনের একটা বাধ্যবাধকতা রয়েছে। People should obey according to the rules as prescribed by God. তাদের যে ঈশ্বর যেভাবে তাদের ধর্মীয় চিন্তাধারার কথা ব্যাখ্যা করেছে, ধর্মের অনুগামীরা সেই বিষয়গুলিকে অবিকৃত রাখবে। স্টেট শুড ফলো দ্য গাইডলাইন অফ গড। রাষ্ট্র এই ঈশ্বরের যে গাইডলাইন, পথ নির্দেশিকা, তাকে অনুসরণ করবে। ইন রিসেন্ট ইন্ডিয়ান পার্সপেক্টিভ, ইট ইজ অ্যাজিউমড দ্যাট some rigid supporters of Hindu religion are trying to make a separate হিন্দু রাষ্ট্র। সাম্প্রতিক গতি প্রকৃতি হিসেবে ভারতবর্ষের যে মৌলবাদী চিন্তাধারা তা থেকে আমরা লক্ষ্য করছি যে হয়তো কোনো এই মৌলবাদী কর্তৃপক্ষ চাইছে যে এই দেশটি একটা হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, অ্যান্ড দে ইউজ দেয়ার মনোপলি অফ পপুলেশন ইন দিস রিগার্ড। এবং তারা জনসংখ্যার নিরিখে, সংখ্যাগরিষ্ঠতার নিরিখে, চিন্তাধারার নিরিখে তারাই সবার আগে এগিয়ে থাকবে, এরকম একটি বার্তা বোধহয় আমরা থেকেই পাচ্ছি। এ ডার্টি perverted Hindu politics is visible in all over the country. খুব সাম্প্রতিক কালে অত্যন্ত উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব আমরা গোটা দেশ জুড়ে প্রত্যক্ষ করছি। Exploitation on minorities has already been started, and administrative mechanization are used diplomatically. আমরা সংখ্যালঘুদের উপর, বিভিন্ন সংখ্যালঘুদের উপর আমরা একটা চাপ, অথবা বলতে পারি যে শোষণ প্রক্রিয়া
আমরা লক্ষ্য করছি, এবং সেখানে প্রশাসনকে খুব সুকৌশলে রাষ্ট্র তথা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কাজে লাগাচ্ছে বলে আমাদের ধারণা। চেঞ্জ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট টু এস্টাবলিশ হিন্দুত্ব, এই সাম্প্রতিককালে সিএএ এবং এনআরসি এইগুলোর মধ্য দিয়ে, এনপিআর এগুলোর মধ্য দিয়ে আমরা যেন একটা হিন্দুত্ববাদী প্রলেপ বা ধর্মীয় প্রলেপ বারবার লক্ষ্য করছি। সেক্ষেত্রে যেটা দেখছি যে destruction of secularism is happening. ধর্ম নিরপেক্ষতাবাদী যে মহান আদর্শ আমাদের সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে আমরা গড়ে তুলছি, সেখানেও যেন একটা আঘাত শুরু হয়েছে। পলিটিক্যাল অ্যালায়েন্স in favor of হিন্দুত্ব ইজ শুরু হয়েছে, যেটা আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক সমীকরণ চলছে। হিন্দুত্ববাদকে অনুসরণ করে কিছু রাজনৈতিক দল গোটবন্ধনের মধ্যে আসছে এবং তাদের এই শক্তিকে ক্রমশ আরও শক্তিশালী করে তোলার একটা চেষ্টা চলছে। A dirty, perverted Hindu politics is visible in all over the country, এবং যেটা আমরা লক্ষ্য করছি যে হিন্দুত্ববাদী রাজনীতির একটা প্রকোপ গোটা দেশ জুড়ে, এবং এটা অনেকটাই বাস্তব সত্য বলে আমরা মনে করছি। Exploitation on minorities has already been started, এবং ডিপ্লোম্যাটিক্যালি প্রশাসনকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদেরকে বারবার চেষ্টা করা হচ্ছে কিভাবে তাদেরকে নানাভাবে শোষণ নির্যাতন করা যায়, এই রকম একটা দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে মৌলবাদ কি শুধুই সংখ্যালঘু মৌলবাদীদের মধ্যে রয়েছে, নাকি অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও মৌলবাদের স্পর্শ রয়েছে? সেদিক থেকে আমরা মৌলবাদের যে প্রকরণ দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি খ্রিশ্চান ফান্ডামেন্টালিজম। সেটা তো আমরা শুরুতেই বলেছি যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের হাত ধরে পাশ্চাত্য হয়ে এশিয়া ও অন্যান্য মধ্যপ্রাচ্য ও অন্যান্য রাষ্ট্রগুলিতে মৌলবাদ ছড়িয়ে পড়ছে। অন্যান্য ধর্মাবলম্বীদের হাত ধরে সেখানে ইসলামিক ফান্ডামেন্টালিজম আমরা হয়তো বেশ শক্তিশালী হয়ে উঠেছে, এরা সেখানেও আমরা লক্ষ্য করছি। জিউইশ ফান্ডামেন্টালিজম এবং পক্ষান্তরে হিন্দুত্ববাদী ফান্ডামেন্টালিজম আমরা তো সাম্প্রতিক কালে লক্ষ্য করছি, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই হিন্দুত্ববাদী অথবা ইসলামিক অথবা খ্রিশ্চান মৌলবাদী যে ক্রিয়াকলাপ, যে উগ্রতা গোটা বিশ্ব জুড়ে তথা এশিয়া তথা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে যেমন আমরাও পড়ি, আমাদের মতো বহুত্ববাদী রাষ্ট্রে তথা উপমহাদেশে এই মৌলবাদের প্রভাব কি পড়ছে, কেমন করে পড়ছে, তার আগামী ভবিষ্যৎ কি, তা সেদিকে লক্ষ্য রেখে যদি আমরা এই কথা বলি যে terrorism and violent activities are gradually increasing in Middle East and Asian countries like India, etc. উগ্রবাদ, টেরোরিজম
এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস এবং একটা উগ্রবাদী যে ক্রিয়াকর্ম সেগুলি যেন ধীরে ধীরে ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্য তথা এশিয়া তথা তৃতীয় বিশ্বের দেশগুলিতে ক্রমশ আগ্রাসী হয়ে উঠতে শুরু করেছে। দ্য স্টেবিলিটি অফ গভর্নমেন্ট ডিপেন্ডস অন ফান্ডামেন্টালিজম। একটা রাষ্ট্রের সরকার কতদিন দীর্ঘায়ু হবে এবং তারা পরবর্তী নির্বাচনে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, এগুলিও যেন একটা মৌলবাদী ক্রিয়াকলাপের মধ্য দিয়ে প্রত্যক্ষ করা যাচ্ছে। অর্থাৎ একটা সরকার যে একটা বহুত্ববাদী রাষ্ট্রে জনগণের পরিষেবা দেবে, কল্যাণ দেবে, সেখানেও যেন মৌলবাদীরা ছড়ি ঘোরাচ্ছেন। কিডন্যাপিং, হাইজ্যাকিং, টেররিজম আর দ্য নিউ ফর্ম অফ ভায়োলেন্স। এই উগ্রবাদী আচরণের ক্ষেত্রে কিডন্যাপ করা, তুলে নিয়ে চলে যাওয়া, হাইজ্যাক করা, উগ্রবাদী ক্রিয়াকলাপ, এগুলোর মধ্যে দিয়ে যেন একটা নতুন পথ, মৌলবাদীরা নতুন নতুন পথ খুঁজে বেড়াচ্ছে। ইউজ অফ নিউ ওয়ে অফ টেকনিক ইন এভরি অ্যাকশন। বারংবার তারা নতুন নতুন পথে তাদের ধ্বংসাত্মক ক্রিয়াকর্মগুলিকে আরও উগ্র করে তোলার একটা অন্তিম চেষ্টা শুরু করেছে। ইউজ হলি প্লেসেস। তারা পবিত্র ধর্মীয় স্থানগুলিতে বারবার ব্যবহার করার চেষ্টা করছে, মাদ্রাসাগুলিকে ব্যবহার করছে, এক্সেট্রা, টু কন্টিনিউ ফান্ডামেন্টালিজম। এবং এই উগ্রবাদী কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের পবিত্র ধর্মস্থানগুলিকে ব্যবহারের চেষ্টা করছে। অনেকে এই মৌলবাদের সঙ্গে সাম্প্রদায়িকতাবাদের বিষয়গুলিকে গুলিয়ে ফেলছেন, মিলিয়ে দিচ্ছেন, অথবা বুঝতে না পেরে হয়তো সাম্প্রদায়িকতাবাদকে মৌলবাদ বলছেন বা মৌলবাদকে সাম্প্রদায়িকতাবাদ বলে উল্লেখ করে ফেলছেন। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন সাম্প্রদায়িকতাবাদ বলতে আমরা বুঝছি কমিউনালিজম ইজ অল অ্যাবাউট দ্য পলিটিক্যাল or socio-economic interests of a particular community। যে সাম্প্রদায়িকতাবাদ হচ্ছে কোনো একটি সম্প্রদায়ের রাজনৈতিক অথবা আর্থসামাজিক স্বার্থ সেখানে প্রকাশিত হয়। কিন্তু মৌলবাদের মধ্য দিয়ে আমরা কি প্রত্যক্ষ করি? ইজ দ্য এনফোর্সমেন্ট অফ সেকুলারিজম, সেক্টারিয়ানিজম উইথ অল রিজিডিটি। কোনো একটা অঞ্চলকে কেন্দ্র করে একটা বল প্রয়োগ, উইথ অল রিজিডিটি ফর পলিটিক্যাল মোবিলাইজেশন অফ এ কমিউনিটি ফর দ্য পাওয়ার গোলস অফ ইটস এলিট। শুধুমাত্র ক্ষমতাকে বজায় রাখবে বলে, ধর্মের প্রভুত্বকে বজায় রাখবে বলে সেখানে একটা বল প্রয়োগের চেষ্টা। অপরদিকে কমিউনালিজম is the exploitation of sentiments of a religion based community। কোনো একটি ধর্মের অধীনে সম্প্রদায়কে তাদের যে একটা আবেগ রয়েছে, ভাবাবেগ রয়েছে, তাকে শোষণ তোষণ করার একটা চেষ্টা করে। ফর আ সেকুলার গোল, যদি কেউ ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তোলার চেষ্টা করে, সেখানে বারবার একটা প্ররোচনা দিয়ে একটা সাম্প্রদায়িক জিগির গড়ে তোলার চেষ্টা হয়। আর মৌলবাদের ক্ষেত্রে ইট ইজ এনফোর্সিং ন্যারো সেক্টারিয়ান প্র্যাকটিসেস। একটা ক্ষুদ্র ধর্মীয় চিন্তাধারা থেকে তারা এই ধরনের কর্মসূচি এবং রাজনৈতিক চিন্তাধারার মধ্য দিয়ে তাকে প্রকাশ করার একটা চেষ্টা লক্ষ্য করা যায়। তবে যাই হোক, আমরা হয়তো প্রান্তে
পৌঁছে গেছি, সেক্ষেত্রে আমরা হয়তো একথা বলতে পারি যে সাম্প্রদায়িকতাবাদ অথবা মৌলবাদ, যে নামেই আমরা ডাকি না কেন, যে অর্থেই আমরা ব্যবহার করি না কেন, এ কথা ঠিক যে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতাবাদ বিভিন্ন ক্ষেত্রে হয়তো তারা মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে জড়িত থাকছে। অর্থাৎ কোনো সম্প্রদায় তারা ধর্মীয় সম্প্রদায় হিসেবে তাদের যে দৃষ্টিভঙ্গি তারা তুলে ধরার চেষ্টা করে, সেখানে মৌলবাদীরা তাদের চিন্তাধারাকে আরেকটু উগ্র চিন্তাধারার মধ্য দিয়ে বাধ্যতামূলক একটা জায়গা গড়ে তোলার চেষ্টা করে। মৌলবাদ হোক, সাম্প্রদায়িকতাবাদ হোক, তারা পক্ষান্তরে ধর্মের দৃষ্টিভঙ্গিকেই আরও কঠোরতর রূপ দিতে সাহায্য করে, এবং সেক্ষেত্রে মৌলবাদ এবং ধর্মীয় সাম্প্রদায়িকতাবাদের ক্ষেত্রে বোধহয় খুব বেশি পার্থক্য আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারবো বলে মনে হয় না, এবং দুটি সেই অর্থে মানব কল্যাণমুখী একথা আমরা বলতে পারি না। দুটি ক্ষেত্রেই আমরা মনে করি ধর্মীয় সুশিক্ষিত মানুষের কাজ যেমন সাম্প্রদায়িকতাবাদের ক্ষেত্রে নয়, আবার মৌলবাদের ক্ষেত্রেও নয়। তারা এক ধরনের ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি থেকে, একটা উগ্র দৃষ্টিভঙ্গি থেকে শুধু নিজ নিজ ধর্মাবলম্বীদের অনুশাসনে রাখার চেষ্টা করে না, অথবা নিজ নিজ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদস্যদের ধরে রাখার চেষ্টা করে না, বরং তারা নিজ নিজ ধর্ম সম্প্রদায় ইত্যাদিকে শ্রেষ্ঠত্বের দৃষ্টিকোণ থেকে রেখে অন্যান্য সম্প্রদায় তথা মৌলবাদী ধর্মীয় যে অনুগামী সদস্যরা রয়েছেন, মানবকুল রয়েছেন, তাদের বিরুদ্ধাচরণ শুধু করা হয় না, একচ্ছত্রভাবে তারা সাম্প্রদায়িক দিক থেকে, ধর্মীয় মৌলবাদী দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীতে একেশ্বর বা একা বেঁচে থাকার বা একা অস্তিত্ব রক্ষার একটা প্রবলতর চেষ্টা তারা করে যায়। তার ফলে ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীরা নানাভাবে প্রতিহত হয়, লাঞ্ছিত, নিপীড়িত হয়, আঘাতপ্রাপ্ত হয়, যা এই আধুনিক এই একবিংশ শতকের পৃথিবীতে, যেখানে একটা গতিময় পৃথিবী হিসেবে আমরা লক্ষ্য করছি, একটা বিজ্ঞান প্রযুক্তির তথা তথ্য প্রযুক্তির তথা মহাকাশ প্রযুক্তির দিকে গোটা বিশ্ব, গোটা মানবকুল যেখানে অগ্রবর্তী অবস্থায় রয়েছে, সেখানে মৌলবাদীরা, সাম্প্রদায়িকতাবাদীরা যেন বারবার এই প্রগতিশীল বিশ্বকে টেনে টেনে ধরে একেবারে অবৈজ্ঞানিক, চিরাচরিত, তথাকথিত মন গড়া কতগুলো দৃষ্টিভঙ্গিকে নিজেদের মতো করে অন্যদের উপর চাপিয়ে দিয়ে নিজেরা এক উগ্র দৃষ্টিভঙ্গি গঠন করে, যা সংগঠিত ঐক্যবদ্ধ প্রগতিশীল ভারতবর্ষ তথা বিশ্বকে বারবার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ কথা ঠিক যে মৌলবাদ হোক আর সাম্প্রদায়িকতাবাদ হোক, এরা গঠনমূলক, যুক্তিযুক্ত, মানবতাবাদী তথা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিকে কখনোই আধার করে না, অর্থাৎ আশ্রয় করে না, বরং যেটা অর্থহীন, যেটা
একেবারে দৈনন্দিন বেঁচে থাকার ক্ষেত্রে মূল্যহীন এই পৃথিবীতে যারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেও বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ তথা পরিস্থিতি পাচ্ছে না, তাদের কাছে এই মৌলবাদী তথাকথিত চিন্তাধারা, সাম্প্রদায়িক চিন্তাধারা ওই যেন জানলা দিয়ে চাঁদকে শুকনো রুটি দেখার মতো, যা আমরা সুকান্ত ভট্টাচার্যের এক স্বনামধন্য কবিতার মধ্য দিয়ে দেখেছি, ঠিক সেরকম। তাতে যদি ভারতীয় দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যক্ষ করি, যেখানে গোটা দেশের একটা বিরাট সংখ্যক মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে, সহায় সম্বল যোগানের জন্য লড়াই করছে, সেখানে মৌলবাদীরা যে কোনো ধর্মের, আমি এখানে কোনো বিশেষ ধর্মাবলম্বী মৌলবাদীদের কথা বলছি না, যারাই সংখ্যাগুরু সংখ্যালঘু, যারাই এই ভারতবর্ষে এই ধরনের তথাকথিত অর্থহীন, প্রসঙ্গহীন, বাস্তবতা বর্জিত চিন্তাধারাকে ধর্মের নামে চালিয়ে দিয়ে এই প্রগতিশীল তথা বেঁচে থাকার অনুকূল পরিবেশ যোগানের জন্য যে সিংহভাগ মানুষ এই উপমহাদেশে লড়াই করছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা চিন্তাধারা আর যাই হোক বাস্তবের সঙ্গে কোনোভাবেই মেলে না, মিলছে না, বিজ্ঞানের সঙ্গে তো নয়ই। তাহলে এগুলিকে বর্জন করার পথ আমাদের কি খুঁজতে হবে? আমাদের শিক্ষাব্রতী, আমাদের শিক্ষককুল, আমাদের বুদ্ধিজীবী, আমাদের নাগরিক সমাজের যারা রয়েছেন স্বনামধন্য, ধর্মনিরপেক্ষ চিন্তাধারার সাধারণ মানবকুল, ছাত্র যুব সকলকে সমবেতভাবে এগিয়ে আসতে হবে এবং এই ব্যাধি থেকে, শুধু ভারতবর্ষ থেকে নয়, গোটা বিশ্ব থেকে কিভাবে উপড়ে ফেলা যায়, কিভাবে এই মৌলবাদী তথা সাম্প্রদায়িক চিন্তাধারার এই বিষ দাঁত কিভাবে ভেঙে ফেলা যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমাদের সব শ্রেণীর মানুষকে যেমন এগিয়ে আসতে হবে, তার সঙ্গে এদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক দল তথা আঞ্চলিক দলগুলিকেও উদার দৃষ্টিকোণ থেকে এক অভিন্ন মন্ত্রে দীক্ষিত হতে হবে। তা হল ধর্মনিরপেক্ষ আদর্শ এবং তাকে আঁকড়ে বেঁচে থাকার একটা অদম্য প্রচেষ্টা আমাদেরকেই গড়ে তুলতে হবে। এবং রাজনৈতিক দলগুলি যদি উদারচেতা হতে পারে এবং তাদের অনুগামীদেরকে যদি সেই মন্ত্রে দীক্ষিত করা যেতে পারে, তার কারণ কেন বলছি, কোনো না কোনো রাজনৈতিক দল যারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অথবা গোট বন্ধনের ভিত্তিতে তারা ক্রমান্বয়ে কোনো না কোনো সময় এই রাষ্ট্র শাসনের জন্য তৈরি হবেন এবং তারা হয়তো আগামী দিন এই রাষ্ট্র শাসনে নেতৃত্ব দেবেন। তো তাদের দৃষ্টিভঙ্গি যদি এই ধর্মীয় ব্যাধির থেকে
মুক্ত না থাকে, তাহলে আগামী ভারতবর্ষ তথা পৃথিবী কখনোই এই মৌলবাদী চিন্তাধারার থেকে মুক্ত হয়ে একটা উদারনৈতিক দৃষ্টিভঙ্গির রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই গড়ে তুলতে সক্ষম হবেন না। তাই আমাদের জাতীয় শিক্ষানীতি আসছে, আশা করব সেই শিক্ষানীতি, আমাদের একটা সুঠাম শিক্ষানীতি জাতীয় স্তরে প্রয়োজন। এর আগেও আমরা দুবার জাতীয় শিক্ষানীতি পেয়েছি, তাতে কোনোভাবেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তথা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, মৌলবাদী দৃষ্টিভঙ্গি কোনোভাবেই যাতে অনুপ্রবেশ না করতে পারে, একটা প্রগাঢ় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আমাদের কেজি টু পিজি পাঠ্যক্রমের মধ্য দিয়ে থাকবে, এবং আগত প্রজন্ম যারা ঢেউয়ের মতো এই উপমহাদেশে ক্রমান্বয়ে স্থান করে নিচ্ছে, তারা যাতে এই উদারনৈতিক ধর্মীয় ধর্মনিরপেক্ষ মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হয়। আমাদের পাঠ্যক্রম যেন সেক্ষেত্রে উদার সহায়তা করে, এবং আমাদের যারা শিক্ষক মণ্ডলী, আমাদের যারা অভিভাবক রয়েছেন, তাদের মধ্য দিয়ে এক এবং অদ্বিতীয় এই ধর্মনিরপেক্ষ সর্বধর্মের একটা সহায় সম্বল থাকবে। এই উপমহাদেশে সব ধর্মের মানুষ একে অপরকে জড়িয়ে সহাবস্থান করবে। এই যে সহনশীল মানসিকতা, তা আমাদের আগামী শিক্ষাক্রমের মধ্য দিয়েই গড়ে উঠতে পারে, আমাদের সহনশীল দৃষ্টিভঙ্গির মধ্য দিয়েই গড়ে উঠতে পারে। একথাও তো সত্য যে আমাদের ভারতীয় দর্শন যে উদারনৈতিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের এই উপমহাদেশকে ঐক্যবদ্ধ করে রেখেছিল অতীতে এবং পরবর্তী ক্ষেত্রে, এবং আগামী ভারতবর্ষকেও যাতে সেই মহান দার্শনিক চিন্তা ভাবনা এবং আমাদের উদারনৈতিক শিক্ষাক্রমের মধ্য দিয়ে যাতে আমরা সেই জায়গাটুকু গড়ে তুলতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে। তাই সবশেষে আমরা একথাই বলবো যে ইট ইজ এ থ্রেট টু সোসাইটি। এই ধরনের মৌলবাদী যে কার্যক্রম, তা আমাদের এই পথ চলতি সমাজকে হুমকি ছাড়া বোধহয় আর কিছু বলা যাবে না। Some others say the death of capitalism. বোধহয় এই পুঁজিবাদের ধ্বংসের মধ্য দিয়ে বোধহয় এই মৌলবাদেরও ধ্বংস হবে। তার কারণ মৌলবাদীরা নাকি পুঁজিবাদের উপর অনেক বেশি ক্ষিপ্ত, বাট it never inspires in favor of war or killing. কিন্তু এটা ঠিক নয়, বা মৌলবাদীরাও এমন কিছু চায় না যে আমরা এই মৌলবাদী দৃষ্টিকোণ থেকে যুদ্ধ খেলা খেলব। তাহলে মানুষ খুন করে, যুদ্ধ খেলা করে এই পৃথিবীতে বোধহয় মৌলবাদীরা শ্রেষ্ঠত্ব পেতে পারে না। তারা ভাবতে পারে যে মানুষ খুন করা, যেমন আমরা দেখেছি আইএস জঙ্গিদের, আমরা দেখেছি আল কায়দাদের, আমরা বাংলাদেশ মুজাহিদিনদের কাজ দেখছি, ইন্ডিয়ান মুজাহিদিনদের কাজ দেখেছি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুক্ত হয়ে তারা বিভিন্ন নামে বিভিন্ন দেশে চেচেন
উগ্রবাদী গোষ্ঠীদের দেখছি গোটা বিশ্বে তথা মধ্যপ্রাচ্যে যেমন এরা ছড়িয়ে পড়েছে, আবার আমাদের দেশেও যদিও অত্যন্ত আশাহতের বিষয় যে ইসলামিক মৌলবাদী সংগঠনের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ হিন্দুত্ববাদী মৌলবাদী চিন্তাধারারও বোধহয় ক্রমশ মাথা তুলে দাঁড়াবার একটা প্রবলতর ইচ্ছে আমরা লক্ষ্য করছি। তার কারণ সংখ্যালঘু জাতি সম্প্রদায়দের উপর যে আক্রমণ আমরা সাম্প্রতিক ভারতবর্ষে বিশেষ করে উত্তর বলয় জুড়ে লক্ষ্য করছি, এমনকি দলিতদের উপরেও এই যে আগ্রাসন আমরা লক্ষ্য করছি, তা দিয়ে বোধহয় একটা শান্তি সম্প্রীতি, একটা অখণ্ড ভারতবর্ষ এবং মজবুত ভারতবর্ষ গড়তে পারবো এ কথা আমরা বিশ্বাস করছি না। তাহলে আমাদের করণীয়, দিস ইজ নট এ ওয়ে অফ লাইফ, এটা জীবন নয়। এ ফার্দার অফ আ কমিউনিটি, একটা সম্প্রদায়কে পুনরায় গঠন করার মতো এই কর্মসূচি নয়। ইট ইজ জাস্ট থ্রেট টু রিচ ইনটু দ্য ইমিডিয়েট গোল। এই ধরনের মানসিকতা সম্পন্ন যারা, তারা এই সাম্প্রতিক লক্ষ্যকে তারা পূর্ণ করার লক্ষ্যে এই ধরনের আচরণ করছে, নট দ্য পার্মানেন্ট সলিউশন। তারা দীর্ঘমেয়াদী স্থায়ী কোনো সমস্যার সমাধানও তাদের মুখ দিয়ে আমরা উচ্চারিত হতে দেখি না। হানিফ কুরেশি এই প্রসঙ্গে খুব সুন্দর বক্তব্য রেখে বলেছেন, ফান্ডামেন্টালিজম ইজ ডিক্টেটরশিপ অফ মাইন্ড। মৌলবাদ হচ্ছে মনের একটা স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি, যে আমি ভেবেছি, আমরা ভেবেছি, আমরাই করব, এটাই করব, এইভাবেই করব, এটাই একটা মৌলবাদী চিন্তা। ফান্ডামেন্টালিজম ইজ ডিক্টেটরশিপ অফ মাইন্ড। এটা এক ধরনের মনের স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি। অ্যান্ড জন লেডন আবার বলেছেন, কমেন্টস, I cannot comprehend fundamentalism, যে এই মৌলবাদকে কোনোভাবেই মেনে নেয়ার মতো পরিস্থিতি আমি কেন, বোধহয় বিশ্বের কোনো নাগরিক এটা মেনে নেবে না, কারণ ইট ইজ ফান্ডামেন্টালি রং। কারণ মৌলবাদ মৌল দৃষ্টিকোণ থেকেই এটি সর্বাংশে ভুল। বোধহয় মৌলবাদকে কেন্দ্র করে এর থেকে আর প্রচ্ছন্ন বা প্রকাশ্য বক্তব্য আর কিছু হতে পারে বলে আমরা মনে করছি না। যাই হোক, এই আলোচনার মধ্য দিয়ে আমরা আলোচনাটিকে শেষ করছি। আবারও বলছি, আনএকাডেমির মধ্যে তোমরা এসো। আমি কেডি স্যার প্লাস, তোমরা WBCS সোশিওলজি অপশনাল যদি তোমরা মনে করো নেবে, অনায়াসে চলে আসতে পারো। 10% শুধু ডিসকাউন্ট পাবে না, PDF ঝকঝকে বাংলা ইংরেজিতে তোমরা নোট পাবে, যে নোট দিয়ে তোমরা আগামী পরীক্ষাতে সাকসেসফুলি তোমরা পরীক্ষা দিতে পারবে। আমাদের এটা প্রাইস লিস্ট আগের তুলনায় অনেকটা বেশি, তবুও বলছি যে তোমরা এখনও এটা গ্রেট শিপ, তোমরা আসতেই পারো এবং আনএকাডেমিতে এসে সাকসেস পাও। আবার বলছি যে এইভাবে ইউটিউবে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে প্রতি বুধবার 9:15-তে। তোমরা আলোচনাগুলো ফ্রিলি শুনতে পারবে, লিঙ্ক দেয়া থাকবে। তোমরা 9:15 বুধবার, প্রতি বুধবার এসে এই ক্লাসগুলিকে গ্রহণ করবে, শুনবে। আশা করা যায় তোমরা তোমাদের লক্ষ্যে অনায়াসে পৌঁছতে পারবে। এই বলে আজকের আলোচনাটি শেষ করছি। গুড নাইট, ধন্যবাদ সবাইকে।